ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। বৃহস্পতিবার এবং শুক্রবারের পরে আরও একদিন যাদের ইচ্ছা হয় ভয়ের রাজ্যে হারিয়ে যেতে, তাদের জন্যই এই বিশেষ আয়োজন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জিজ্ঞেস করব না কেমন আছেন, জানি আল্লাহর রহমতে আপনি সব সময় ভালো আছেন আর ভালোর দলে আছেন। প্রথমে আমার পরিচয়টা দিই। আমি শিবলু বিশ্বাস রাজবাড়ী জেলা থেকে বলছি। আমি স্নাতক প্রথম বর্ষের একজন ছাত্র। আমার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার কোনো একটি গ্রামে। পুরো ঠিকানা ও গ্রামের নাম উল্লেখ করতে না পারার জন্য দুঃখিত। চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় প্রবেশ করা যাক। তখন সময়টা ছিল 2001 সালের শেষের দিকে। ঘটনাটি মূলত আমার দাদাকে নিয়ে ঘটা এবং ঘটনাটি আমাদের স্কুল কেন্দ্রিক। আমাদের বাড়ির সাথেই আমাদের গ্রামের স্কুল অবস্থিত। বাড়ি থেকে স্কুলে যেতে 1 মিনিটের মতো সময় লাগতো, মানে একেবারেই কাছে। আমার দাদা ছিলেন স্কুলের নাইট গার্ড, এখন অবসরপ্রাপ্ত। আমরা এটা সবাই জানি যে গ্রামে গরমের দিনে বিদ্যুতে খুব ঝামেলা হয়। তখন প্রতিদিন সন্ধ্যার পর বিদ্যুৎ একদম নিয়ম করে চলে যেত বলা যায়। সন্ধ্যার পরে বিদ্যুৎ যাওয়াটা ছিল নিত্যদিনের কাহিনী। এছাড়া আকাশে মেঘের দেখা মিললে আর গাছে গাছে যখন ঝড়ের পূর্বাভাস জানিয়ে দিত, ওই দিন আর বিদ্যুতের আশা করা ছিল বোকামি। তো এমন একদিনে রাত 11টার মতো বাজে, তখন বিদ্যুৎ নেই, প্রচন্ড গরম পড়েছে। আমার দাদা গরমে ঘুমোতে পারছেন না, তার ঘুম ভেঙে গেছে। দাদা তখন ঘর থেকে বের হয়ে আসলেন আর ভাবলেন বাড়ি থেকে বালিশ আর পাটি নিয়ে স্কুলের বারান্দায় ঘুমোতে যাবেন। তো যেই ভাবা সেই কাজ, দাদা একটা বালিশ আর একটা পাটি নিয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন। তো এমন সময় আমাদের পাশের বাড়ির এক চাচা দাদাকে এসে বলছেন, চাচা চলেন আমিও যাব একসাথে ঘুমাতে। তার কথা শুনে দাদা বললেন, চলো। বলে রাখা ভালো, স্কুলের মাঠে বেশ কয়েকটি কাঁঠাল গাছ ছিল আর কিছু মেহগনি গাছ। যদিও গাছগুলো এখন আর নেই। গাছগুলো কেটে সেখানে এখন নতুন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। তো যাই হোক, ঘটনায় ফিরি। দাদা আর সেই চাচা মিলে গেল ঘুমাতে। স্কুল মাঠে তখন ভালোই বাতাস বইছিল। তো দাদা আর সেই চাচা পাটিটা বারান্দায় বিছিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সেই চাচা ঘুমিয়ে গেল, কিন্তু আমার দাদার ঘুম আসছিল না। দাদা এদিক ওদিক তাকাতাকি করছিলেন। একটা সময় পরে দাদারও চোখ লেগে আসলো। আমার দাদা প্রায় ঘুমিয়ে গেছেন। এমন সময় কিছু একটা মাটিতে ধপ করে পড়ার শব্দে দাদার ঘুমটা ভেঙে গেল। দাদা এদিকে সেদিকে তাকিয়ে দেখতে লাগলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। দাদা তার মনের ভুল মনে করে আবারও ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু এইবার আর ঘুম আসছে না তার। তিনি একটা বিড়ি জ্বালিয়ে টানতে শুরু করলেন আর ভাবতে লাগলেন শব্দটা কিসের হতে পারে। কিছুক্ষণ পর দাদা আবার শুয়ে পড়লেন। তিনি বারান্দার সামনে কাঁঠাল গাছটার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন গাছে কি যেন একটা নড়াচড়া করছে। দাদা একটু নড়ে চড়ে বসলেন। ব্যাপারটা কি? তিনি লক্ষ্য করলেন যে গাছ থেকে লেপ কম্বলের মতো দেখতে কিছু একটা মাটিতে পড়ল। তারপর সেখান থেকে দুইটা মানুষের মতো আকৃতি অবয়বে পরিণত হলো, একটা বড় একটা ছোট। এরপর সেই অবয়ব দুটি তার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার দাদা বেশ সাহসী, তিনি ব্যাপারটা ভালোভাবে দেখার জন্য উঠে বসলেন। অবয়ব দুটি যখন খুব কাছে চলে আসলো, তখন দাদা দেখতে পেলেন তাদের মুখ দেখা যাচ্ছে না, মুখের জায়গায় ধোয়ার মতো। দাদা তখন ভয় পেয়ে গেলেন। ভয়ে দাদার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আর সেই চাচা তখনও ঘুমিয়েই ছিলেন। দাদা তাকে ডাকতে যাবেন, কিন্তু তিনি তার হাত পা কিছুই নাড়াতে পারছেন না। এরপর তিনি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলেন। এভাবে কিছুক্ষণ থাকার পর দাদা জোরে একটা চিৎকার দিলেন। চিৎকার শুনে অবয়ব দুটির চোখের পলকে উধাও হয়ে গেল। ততক্ষণে দাদার চিৎকার শুনে চাচারও ঘুম ভেঙে গিয়েছে। তখন দাদা চাচাকে সবকিছু খুলে বললেন। তারপর চাচা সবকিছু শুনে বললেন যে, চলেন বাড়ি যাই, এখানে থাকা ঠিক হবে না। পরে দাদা আর সেই চাচা মিলে বাড়ি চলে আসলেন। তারপর থেকে আর কখনোই যত গরমই পড়ুক না কেন, স্কুলের বারান্দায় থাকার সাহস কেউ দেখায়নি। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে প্রচার করবেন। অনেকদিন ধরেই ঘটনাটি শেয়ার করব বলে ভাবছিলাম, কিন্তু আজ লিখেই ফেললাম। শুভকামনা রইল ভূত.com।
দীর্ঘজীবী হোক, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা পাবো, আর সেই সাথে যারা এতক্ষণ শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা কোনো কথা না বাড়িয়ে আরো একটি ঘটনায় যাব। আপনারা সবাই জানেন আমরা চেষ্টা করছি সেরা অডিও ক্লিপগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। ঠিক সেই রকমই একটা অডিও ক্লিপ শুনবো এখন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ আকিবুল ইসলাম। আমার দেশের বাড়ি হলো কিশোরগঞ্জ, মারিয়া বিন্নাটি। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। তো রাসেল ভাই, ঘটনাটি অনেক ছোট, কিন্তু আসলে এরকম ঘটনা যার সাথে ঘটে সেই বলতে পারে যে কতটুকু ভয়ঙ্কর। তো রাসেল ভাই, আমি বর্তমানে থাকি দেশের বাড়ি। ঘটনাটা ঘটেছিল 2015 সালে। রাসেল ভাই, ঘটনাটা যখন ঘটেছিল ওই দিন ছিল বৃহস্পতিবারের রাত। তো রাসেল ভাই, আমি গাজীপুরে মালিকের বাড়ি একটা গার্মেন্টসে কর্মরত ছিলাম। তখন আমি রুমে একাই থাকতাম, ব্যাচেলার থাকতাম। আমি নিজে পাকশাক করে নিজে রান্না করে খাইতাম। তো রাসেল ভাই, একদিন আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর আমার স্যারে বললো যে আজকে একটু রাত করে বাড়িতে ফিরতে হইব, কারণ আজকে মানে ওই কাজের প্যারাটা একটু বেশি। তো রাসেল ভাই, স্বাভাবিকভাবে আমাদের অফিস টাইম হলো 8টা থেকে 5টা পর্যন্ত। 5টা পরে আমাদের ছুটি। তো রাসেল ভাই, ওই দিন আমরা 5টার পর থেকে রাত 1টা পর্যন্ত ওভার টাইম করছি। তো রাসেল ভাই, 1টার পরে যখন আমাদেরকে ছুটি দেওয়া হয়, তখন আমার সাথে আরো 20-25 জন ওভার টাইম করছিল। তাদের বাড়ি অফিসের কাছাকাছি। তো একমাত্র আমার বাড়িটা একটু অফিস থেকে দূরে। কতটুকু দূরে আমি একটু বুঝাই। আমাদের বাড়িটা অফিস থেকে 10 টাকা ভাড়া লাগে যাইতে। অফিস থেকে আমাদের বাড়ি যাইতে 10 টাকা ভাড়া লাগে। তো রাসেল ভাই, এতটুকু দূরত্ব আমাদের বাসা। তো রাসেল ভাই, ওই দিন রাতে যখন আমি অফিস থেকে বাইরে হয়ে দেখলাম অফিসের বাইরে কোনো গাড়ি নাই। তো রাসেল ভাই, আমি সবসময় গাড়ি দিয়ে আসা যাওয়া করতাম। তখন ওই দিন 1টার পরে কোনো গাড়ি পেলাম না। আমি যাও একটা পাইছিলাম, ওইখানে 10 টাকার ভাড়া 50 টাকা চাইছে। তো মনে মনে একটু জিত কাজ করছিল। এই কারণে আমি বললাম আজকে একাই হেঁটে হেঁটে বাড়ি যাবো আর কি। তো রাসেল ভাই, আমাদের বাড়ির দূরত্বটা তো আমি আগেই বলেছি। তো রাসেল ভাই, আমাদের যেই বাড়ি যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা ঠিক মাঝখানে একটা বন আছে। মানে অনেকের কাছ থেকে শুনেছি এই বনে নাকি অনেক অলৌকিক কাহিনী ঘটছে। কেউ নাকি এই বনে মানে এর আগে অনেকের সাথে অনেক ভৌতিক কাহিনী এই বনে ঘটছে। তো রাসেল ভাই, ওই দিন মানে আমি একাই হাঁটা শুরু করলাম। রাতে 1টা বাজে। তখন যখন আমি অফিস থেকে রওনা দিলাম বাড়ির দিকে, তখন 1টা 15 বাজে। তো রাসেল ভাই, আমি হাইটা মোবাইলে গান শুনতে চাইতেছিলাম। রাসেল ভাই, হঠাৎ করে যখন আমি বনের ভিতর ঢুকলাম, তখন আমার মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তখন আমি ফোনটা বাইর করে দেখলাম যে ফোনে লো ব্যাটারি, কোনো চার্জ নাই। মানে যখন আমি অফিস থেকে বাইর হই, তখন আমার ফোনে চার্জ ছিল 50%। তো রাসেল ভাই, আমি যখন ফোনটা অন করলাম, তখন দেখলাম মানে কোনো চার্জ নাই, একদম লো ব্যাটারি দেখাচ্ছে। তো রাসেল ভাই, আমি মনে মনে খুব জিদ হচ্ছিল, তো কি করবো। তো রাসেল ভাই, আমি যাইতেছিলাম, যেই আমাদের বনের সাইড দিয়া পানি ছিল। মানে ওই সময় বর্ষাকাল ছিল, তো এই কারণে ক্ষেত যেগুলো আছে ওইগুলার মধ্যে পানি ভরাট হয়ে গেছে। তো রাসেল ভাই, আমি যাচ্ছি, যখন বনের ঠিক মাঝ বরাবর আমি গেলাম,
বোনটা তখন মানে এই ছাদের আলোয় স্পষ্ট ভাবেই মানে সবকিছু ক্লিয়ার ভাবেই দেখা যাইতেছিল। যখন আমি বনের মাঝ বরাবর গেলাম, হঠাৎ করে আলো মানে সবকিছু মানে অন্যরকম হয়ে গেল, মানে আবহাওয়া পাল্টে গেল, মানে ছাদ জানি কোথাও উদা হয়ে গেছে গা, চারিদিকে অন্ধকার, মানে মানে ছুঁই ছুঁই অবস্থা। তো রাসেল ভাই আমি মনে মনে খুব ভয় পাইছিলাম তখন। আমার মানে এরকম অন্ধকার হয়েছিল যে আপনার সামনে যদি আমার সামনে 10 হাত দূরে যদি কেউ দাঁড়ায় থাকে তাহলে, কিংবা 2-3 হাত দূরে যদি কেউ দাঁড়ায় থাকে তাহলে তারে দেখা একদম অসম্ভব হয়ে পড়বো। তো রাসেল ভাই মনে মনে খুব রাগ হচ্ছিল, আবার খুব ভয়ও পাইছিলাম। তো রাসেল ভাই আমি যাইতেছি তো রাসেল ভাই আমি যখন বনের একদম মাঝ বরাবর অবস্থায় আসলাম, মাঝ বরাবরই গেলাম, তখন আমার নাকে একটা পচা শুটকি মাছের একটা ঘ্রাণ আসলো। ঘ্রাণটা মারাত্মক তীব্র ছিল। তো রাসেল ভাই এত পরিমাণ তীব্র যে আমি মানে আমার বমি আয় পড়বে, এই বুঝি আমার বমি আয় পড়বে, এরকম তীব্র অবস্থা। আমি যখন শ্বাসটা নিলাম তখন শ্বাসটা মানে বাইরে হওয়ার সাথে সাথে জীবন আমার ভিতর থেকে সবকিছু বাইরে হয়ে যাবো। তো রাসেল ভাই আমি খুব ভয় পাইছিলাম। আমি তারপরেও মনে জোর নিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করতে আরেকটু সামনে যাইতেই আমার শরীরে একটা মানে গরম একটা বাতাস লাগলো। যখন মানে 10-15 পা আগাইলাম তখন আমার শরীরে একটা গরম একটা বাতাস লাগলো। বাতাসটা এত পরিমাণে গরম ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে এই বুঝি আমার শরীরের চামড়াটা মাটিতে কুইলা পড়বো। তো রাসেল ভাই মানে এই বাতাসটা ছিল প্রায় 3-4 মিনিট ধরা, মানে প্রায় 3-4 মিনিট পর্যন্ত এই বাতাসটা মানে চলমান অবস্থায় ছিল। তো রাসেল ভাই তারপর আমি মানে অনেক ভয় পাইছিলাম, কিন্তু মনে সাহস নিয়ে আরেকটু সামনে আগাইলাম। তো রাসেল ভাই আমি আরো 5-6 পা আগাইতেই বনের একদম শেষ মাথাত, মানে সাইডে একদম শেষ মাথাত আমি একটা অবয়ব দেখলাম। মানে অবয়বটা এত পরিমাণ বড় যে তার মানে তার পা গুলো হচ্ছে আসমান ছুঁই অবস্থা, মানে তার পা গুলো আসমান ছুঁই অবস্থা, তার পা দেখা যাচ্ছিল। আর কোনই পর্যন্ত দেখা যাচ্ছিল। তার মাথাটা মানে নাভির উপর থেকে তার কোনো কিছুই দেখা যাইতেছিল না। তো রাসেল ভাই তখন আমি অনেক ভয় পাইছিলাম। তখন আমি অনেক ভয় পাইতে একটু সামনে আগাইলাম, মনে একটু জোর দিয়া একটু সাহস নিয়ে একটু সামনে আগাইলাম। রাসেল ভাই আর একটু সামনে আগাইতেই যখন আমি দ্বিতীয়বার ওই অবয়বটার দিকে তাকাইলাম তখন দেখলাম অবয়বটা নাই, মানে হঠাৎ করে মিলাই গেছে গা। যখন আমি তাকাইলাম তখন যেদিকে অবয়বটা আমি দেখছিলাম এদিকে যখন তাকাইলাম তখন দেখলাম যে অবয়বটা নাই গা। রাসেল ভাই তখন অনেক ভয় পাইছিলাম। আমার মনটা চাইছিল যে এখানে একটা জোরে একটা চিৎকার দিয়া অজ্ঞান হয়ে যাই। তো রাসেল ভাই আমি তখন অজ্ঞান হয়েছিলাম না। তো ঘটনাটা যদি এখানে শেষ হইতো তাহলে অনেক ভালো হইতো, কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটছে অনেক খারাপ ঘটছে রাসেল ভাই। আসলে যার সাথে ঘটে সেই বলতে পারে যে কতটুকু ভয়ঙ্কর, মানে কতটুকু ভয়ঙ্কর যে কতটুকু ভয়ঙ্কর যে ঘটে সেই বলতে পারে। তো রাসেল ভাই আমার শরীর পুরা ঘামে ভিজা, মানে একদম মানে যেমন কেউ দেখলে আমারে বলবো যে আমি গোসল করে আসছি, আমার মাথা দিয়ে ঘাম জোড়া পড়তেছিল। তো রাসেল ভাই অনেক ভয় পাচ্ছিলাম ওই দিন। তো রাসেল ভাই আমি আরেকটু সামনে যাইতেই আমার আমগো মানে বনের শেষ মাথার একটা পিলার আছে, মানে একটা রাস্তার এই শেষ মাথায় একটা পিলার আছে। এই পিলারের একটা ডিম লাইট একটা ছোট করে একটা ডিম লাইট জ্বালানো, একটু হালকা একটু আলো দেখা যেতেছে। মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। রাসেল ভাই আর 2-3 পা আগাইতেই আবার এই আগের অবয়বটারে আমি পিলারের কাছে দেখতে পারলাম। একটু ডিম লাইটের থেকে 2-3 হাত পিছনে, মানে 2-3 হাত পিছনে আমি এই অবয়বটা দেখলাম। রাসেল ভাই ওই সময় তো তার নাড়ি পর্যন্ত দেখা গেছিল। তো রাসেল ভাই এখন যে দেখলাম তার মানে তার শুধু তার পা দেখা যাচ্ছে, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। তো রাসেল ভাই তখন আমি মানে কি করবো, আমি ভয়ে ভয়ে আরেকটু সামনে আগাইলাম। তখনই মানে মানে তখন যে আমার সাথে যে ঘটনা ঘটলো এটা যদি কারোর সাথে ঘটতো আমি মানে নিশ্চিত সে তখনই অজ্ঞান হয়ে যেত। রাসেল ভাই আমি যখন আর 2-3 পা আগাইলাম তখন আমার পিছন দিয়া আমার ডাক দিল যে এই আকিব। আমি ডাক দেওয়ার সাথে সাথে আমি যখন পিছনে ফিরলাম
তখনই মানে আমার কাছে এরকম মনে হয়েছিল যেন আমি পিছনে উড়ে যাবো গা। মানে যখন আমি পিছনে পিললাম তখনই আমার এরকম মনে হয়েছিল যেন আমি পিছনে উড়ে যাবো গা। তো রাসেল ভাই তখন খুব ভয় পাইছিলাম, তখন পিছনে পিলে দেখলাম কেউ নাই। যখন আবার সামনে পিললাম তখন এই আগের অভাবটারে আমি আর দেখতে পেলাম না। তো রাসেল ভাই আমি মানে খুব ভয় পাইছিলাম। পরে আর 2-3 বার আগাইতেই আমার পিছন দিয়া মানে ইয়ার মাঝে আমার ঠ্যাঙ্গে আমার পায়ে পুরাতে কি যেন মানে একটা লাথি মারছে আর কি। কে যেন লাথি মারার কারণে আমি ঠাস করিয়া মাটিতে পড়ে গেছি গা। তো রাসেল ভাই আমি মাটিতে পড়ে জোরে একটা চিৎকার দিয়ে এখানে অজ্ঞান হয়ে গেছি। তো রাসেল ভাই এরপরে ঘটনা, এরপরেই যা ঘটছিল সেটা আমার বাড়িওয়ালার মুখে শোনা। রাসেল ভাই এরপরে আমার চোখ খুললো আমাদের বাড়িওয়ালার রুমে। তো রাসেল ভাই তারপর আমি বাড়িওয়ালার কাছ থেকে জানতে চাইলাম যে আমি অজ্ঞান হওয়ার পর আমার সাথে কি ঘটছিল। তো রাসেল ভাই বাড়িওয়ালা আমার বললো যে আমার জ্ঞান ফিরছে 3 দিন পরে। তো রাসেল ভাই আমি খুব অবাক হয়ে গেছিলাম, এই 3 দিন পরে আমার জ্ঞানটা ফিরছে। তো রাসেল ভাই ওই সময় আমার বাড়িওয়ালা আমার আব্বু আম্মুর কাছে ফোন দিয়ে জানাইছে আব্বু আম্মু আসছে, আইসা আমার দেখছে। দেখার পর আমাদের যে বাড়িওয়ালা আমার কাছ থেকে সবকিছু শুনতে চাইতেছে। পরে আমার আব্বু আম্মু ছিল ওইখানে, বাড়িওয়ালা ছিল, আরো কিছু মানুষ ছিল। তারা সকলের কাছে আমি ঘটনাটা খুলে বললাম। ঘটনাটা খুলে বলার পর আমাদের বাড়িওয়ালা একজন অভিজ্ঞ হুজুর আইনা আমাদের দেখাইলো। রাসেল ভাই আমি হুজুরের কাছে সবকিছু খুলে বললাম। খুলে বলার পর হুজুর আমাকে পানি পড়া দিল আর একটা তাবিজ দিল, যে তাবিজটা 25 দিনের আগে মানে 25 দিন পরে বলছে খোলার জন্য। রাসেল ভাই এরপরে এই তাবিজটা আমি 25 দিন পরে করলাম। 25 দিন পর আবার হুজুর আসলো বাড়িওয়ালার বাড়িতে। তখন আবার আইসা আমার আরেকটা তাবিজ দিল, আরেকটা তাবিজ দিয়ে বললো যে করতে, এই তাবিজটা যাতে 40 দিনের আগে যাতে না খোলা হয়। তো রাসেল ভাই এরপরে আমার আব্বু আম্মু হুজুরকে জিজ্ঞাসা করলো যে তার সাথে এই ঘটনাটা কেন হলো। হুজুর তাদেরকে বললো যে এই বনে এর আগে অনেক কিছু ঘটছে, তো সে একা একা যাইতেছিল যে এই কারণে কিছু 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 দুষ্ট জিন মানে তারে মেরে ফেলতে চাইছিল। তো রাসেল ভাই এই কথা আমার আব্বু আম্মু শোনার পর আমার আব্বু আম্মু আমার নিয়ে দেশের বাড়িতে চলে গেল। তো রাসেল ভাই এখন আমি বর্তমানে কিশোরগঞ্জে আছি। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। আমি জানি আমি মানে কিছু গুছায় বলতে পারি না, তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো রাসেল ভাই আমার এই ঘটনাটাই ফার্স্ট ঘটনা, যদি সিলেক্টেড হয় তাহলে জানাবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, বিদায়। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়। এবার আপনাদের জন্য রয়েছে আরো একটি অডিও ক্লিপ। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করবো না কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন, ভালোর দলে আছে। সরি, আজকে আমি যে ঘটনাটি বলতে চাই সেটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল লেভেলের একটা মেয়ে বন্ধুর মায়ের তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলবো। কিন্তু ঘটনাটি আমি শুনেছি আমার মায়ের কাছ থেকে। ঘটনাটি 2025 সালের রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আমাকে খুবই কষ্ট দিয়েছে, যেটা খুবই বেদনাদায়ক। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছে। তার আগে বলে নিই রাসেল ভাই, আমি বলছি রাজশাহী বিভাগ, সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর থানা, কুরশাল গ্রাম থেকে। তো রাসেল ভাই, আমি ঢাকা থেকে ছুটিতে বাড়িতে যাই। তখন আমার আম্মু হঠাৎ করে বলেন যে তোমার বান্ধবীর
আম্মু মারা গেছেন। তো আমি জিজ্ঞেস করলাম যে কোন বান্ধবী? আম্মু বলল ফরহাদ মাস্টারের ওয়াইফ। তো আমি তখনই বুঝে গেলাম যে আমার কোন বান্ধবীর কথা বলছেন। তার আগে বলে রাসেল ভাই, ফরহাদ মাস্টার তিনি হচ্ছেন আমার বান্ধবীর বাবা, যিনি কিনা গার্লস স্কুলের একজন টিচার। তার ওয়াইফ মারা গেছেন। তো আমি আম্মুকে বললাম যে কিভাবে, ওনার তো কোনো অসুখ বিসুখ কিচ্ছু ছিল না, তাহলে হঠাৎ কিভাবে মারা গেলেন? আমার আম্মু বলছেন যে তাদের একটা দুইটা তাল গাছ আছে বাড়ির ঘরের পিছনে, যে জায়গাটা একটা আমরা গ্রামের ভাষায় বলি পাগার কিংবা খাল, যেটার ধারে তাল গাছে অনেক তাল আছে, যে তালগুলো রাতের বেলায় পেকে পেকে পড়ে, যেগুলো আমার বান্ধবীরা আম্মু সংগ্রহ করেন মাঝে মধ্যে সকালবেলা ফজর নামাজের পর। কিন্তু হঠাৎ একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে যে একটা ছেলে রোজ তালগুলো ফজর আজানের আগে খুঁটে নিয়ে চলে যায় সেগুলো, আর বান্ধবীর আম্মু সকালবেলা নামাজ শেষ করে গিয়ে পায় না। তো যাই হোক, সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমার বান্ধবীর আম্মু নাকি অনেক রাগ করে যে ছেলেটা প্রতিদিন তালগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে চলে যায়, তারা বাড়ির মানুষ হয়ে তাল পায় না। তো যার জন্য উনি অনেক রাগ করে এবং চিন্তা করেন যে এরপরে থেকে ফজর নামাজের আগেই রাত্রবেলায় যখন উঠবে তখন তালগুলো কুড়িয়ে নিয়ে এসে রাখবে। তো যেই ভাবা সেই কাজ। একদিন নাকি হঠাৎ ওই ছেলেটা বাড়ির নিচ দিয়ে যাচ্ছিল। তো আমার বান্ধবীর আম্মু ছেলেটাকে দেখে এবং চিনতে পারে, তখনই ছেলেটাকে অনেক বকাঝকা করে যে তুমি রাত্রবেলা তালগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাও। তো নেক্সট টাইম যদি তোমায় তাল গাছের নিচে দেখি তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। তো যাই হোক, বকাঝকা করার পরে ছেলেটা কিছু না বলেই চলে যায়। তো বান্ধবীর আম্মু ভাবে যে নেক্সট টাইম থেকে ছেলেটার জন্য দোষ দিয়ে লাভ নাই, ফজর নামাজের পরে নয় বরং রাত্রবেলায় তালগুলো কুড়িয়ে রাখবো। যেই ভাবা সেই কাজ। হঠাৎ তো সেদিনই আবার তার দুইটা মেয়ে, আমার বান্ধবী এবং তার বড় বোন, দুইজন বাবার বাড়ি আসছে। তাদের বলে রাখা ভালো যে তাদের বিয়ে হয়ে গেছে। তো তারা বাবার বাড়িতে আসছেন। তো তার আম্মু ভাবছে যে তাদেরকে তালের বড়া বানিয়ে খাওয়াবে। যেই বাবা সেই কাজ। রাত্রবেলা একটার পরে অর্থাৎ ফজর নামাজের আগে, আজানের আগে ঘুম থেকে উঠে যায় আমার বান্ধবীর আম্মু। উঠে গিয়ে তাল কুড়াতে যায়। তাল কুড়াতে গিয়ে দেখে যে সেই দিনের বেলা সেই ছেলেটা দাঁড়িয়ে অনেকগুলো তাল তার হাতে, সে তাল হাতে নিয়ে হাসছে, মিষ্টি মিষ্টি হাসছে। তো তখন বান্ধবীর আম্মু অনেক রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে ছেলেটাকে গিয়ে চর মারতে যায়, কিন্তু চর না মেরেই অনেক গালাগালি করতে থাকে এবং তার হাত থেকে জোর করে তালগুলো ছিনিয়ে নিয়ে আসে। ছিনিয়ে নিয়ে আসার সময় পিছন থেকে ছেলেটা বলে যে তুই আমার হাত থেকে তাল ছিনিয়ে নিলি, যে তুই আমার হাত থেকে তাল ছিনিয়ে নিয়ে কাজটা ভালো করলি না, চলে যা, খবর হয়ে যাবে আগামী 1 সপ্তাহের মধ্যেই। এরকম ভয় দেখায়। কিন্তু আমার বান্ধবীর মা কোনো ভয় না পেয়ে চলে এসে তালগুলো রেখে দেয় এবং অনেক গালাগালি করতে থাকে রুমের মধ্য থেকেই। তখন থেকেই নাকি তার শরীর কেমন জানি লাগতেছিল, অসুস্থ অসুস্থ লাগতেছিল। সকাল হয়ে যায়, তার শরীর খুব বেশি ভালো না। তো তার শরীর খারাপ করে, পেটে ব্যথা করে, হসপিটালে নিয়ে যায়। হসপিটালে কিছু নেই,
প্রথমে তার খুব বেশি শরীর খারাপ করে না, আস্তে আস্তে পেটে ব্যথা, মাথা ব্যথা এগুলো ঘোরাতে থাকে। তার শাশুড়িকে বলে, কিন্তু কেউ মাথায় নেয় না বিষয়টা। 2 দিন 3 দিন পরে তার শাশুড়িকে সমস্ত ঘটনা খুলে বলে যে, আম্মু এই ঘটনা, আমি একটা ছেলেকে, ওই ছেলেকে তাল করাতে গিয়ে দেখি দাঁড়ায় আছে, তালগুলো আমি ছিনিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু তারপরে থেকে আমার শরীরটা ভালো লাগতেছে না। তো হঠাৎই তার শাশুড়ি টের পেয়ে যায়। তার শাশুড়ি কবিরাজ দেখাতে থাকে এবং হসপিটালে নিয়ে যেতে থাকে। হসপিটালে ঘুরতে ঘুরতেই 7 দিনের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, রাসেল ভাই, এই ঘটনাগুলো যে তার সাথে ঘটছে, এগুলো আমরা বা সবাই কিভাবে জানলো? এগুলো হচ্ছে রাসেল ভাই 4-5 দিন পরেই, মৃত্যুর 2 দিন আগেই আমার বান্ধবীর আম্মু তার সেন্স হারিয়ে ফেলে, নর্মাল সেন্স হারিয়ে ফেলে, এবং সে তার মধ্যে কোনো একটা অতৃপ্ত আত্মা ভর করে বসে, যে কিনা কথাগুলো বলতে থাকে যে, তোর এত বড় সাহস, তুই আমার হাত থেকে তাল ছিনিয়ে নিয়ে আসিস, তোকে আমি বাঁচতে দিব না, তোকে আমি নিয়ে যাব। এইসব কথা মৃত্যুর 2 দিন আগে তার মা নিজেই বলতে থাকে। তো তার শাশুড়ি তখনও বুঝতে পারে এবং সবাইকে বলে যে, আমার বৌমা এই কথা, তার সাথে এই ঘটনা ঘটছে, যে আমায় পেটে ব্যথার 2 দিন পরে বলছিল, কিন্তু চিকিৎসা নেওয়ার আগেই, আগামী 7 দিনের মধ্যেই তার মা মৃত্যুবরণ করেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা, যেটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনছি, এবং তাকে গ্রামের সবাই চেনে মোটামুটি, কারণ তার হাজবেন্ড অর্থাৎ আমার ফ্রেন্ডের বাবা একজন টিচার ছিলেন, এখনো আছেন, গার্লস স্কুলের টিচার। তো রাসেল ভাই, ভালো থাকবেন, ভালো তলে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।